প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সামনে একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে যে ক্লাসটি করব নবম ও দশম শ্রেণীর জন্য ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। আমরা ধারাবাহিকভাবে এই অর্থের সময়মূল্য নিয়ে ক্লাস করে যাচ্ছি। আমরা আজকে এই অর্থের সময়মূল্যের অধ্যায়ের শেষ অংশটুকুর ভিতরে আমরা চলে আসছি। আমরা শেষ অংশের ক্লাসের দিকে আসছি। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে প্রথমত হচ্ছে EAR। আজকে আলোচনার টপিকটা প্রধানত থাকবে EAR নির্ণয়, এবং পাশাপাশি আমরা PVR AP টপিকটা নিয়েও একটু হালকা আলোচনা করব। একটা অনুচ্ছেদ থেকে আমরা এই আলোচনাগুলো করতে পারি। তো ফার্স্টে আমরা জেনে নিই যে আমরা PV বলতে কী বুঝি, FB বলতে কী বুঝি এবং EAR বলতে আমরা কী বুঝি। আমরা এর আগে জেনেছি PV বলতে আমরা এখানে বলছি প্রেজেন্ট ভ্যালু, আর FB বলতে আমরা বুঝেছি ফিউচার ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য আর বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ। এবার আমার দেখার বিষয় হচ্ছে যে EAR বলতে আমরা কি বুঝি। ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ প্রকৃত সুদের হার, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ আমরা যেটা বলছি প্রকৃত সুদের হার। তাহলে প্রকৃত সুদের হার বিষয়টা নিয়ে আমাদের আজকে মেইন আলোচনা। তো প্রকৃত সুদের হার বলতে আমরা সত্যিকার অর্থে কী বুঝে থাকি, যে এখানে একটা সুদের হার থাকবে, সেই সুদের হারটা অরিজিনালি বা প্রকৃত আকারে প্রকাশ করে। আমাদের প্রকৃত সুদের হার তখনই নির্ণয় করা সম্ভব হবে যখন সুদের হারটার মধ্যে চক্রবৃদ্ধির সংখ্যা উল্লেখ করা হবে। অর্থাৎ এখানে এন বা মেয়াদ যেটা বছরে একাধিকবার, তাহলে বছরে একাধিকবার যখন চক্রবৃদ্ধি হবে, বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এই প্রকৃত সুদের হার সূত্রটি ব্যবহার করতে পারি। বছরে যদি একবারই সুদের হার হয়, সুদটা আমরা যদি একবারই পেয়ে থাকি, তবে প্রকৃত সুদের হারটা কিন্তু সেম একই হয়, তার কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন তখনই হয় যখন বছরে একাধিকবার এই সুদের হারটা প্রদান করা হয়। তাহলে আমরা একটা অনুচ্ছেদ দেখে আমরা ক্লাসটা শুরু করে নিই। আমরা মনে করলাম জনাব অসীম রায় 5 বছরের জন্য জনতা ব্যাংকে মাসিক চক্রবৃদ্ধি 12% হার সুদে 10 লক্ষ টাকা জমা রাখতে চান।
জমা রাখতে চান। এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু টপিক আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে আমরা এখান থেকে কী কী জিনিস জানতে পেরেছি। এখান থেকে জানতে পেরেছি বছর, এখান থেকে জানতে পারছি সুদের হার, এখান থেকে জানতে পেরেছি আমরা চক্রবৃদ্ধির সংখ্যা মাসিক, এবং এখান থেকে জানতে পেরেছি কত টাকা তিনি জমা রাখছেন। তাহলে একটি যদি আমি প্রশ্নের প্রভাব নিয়ে আসি, আমরা যদি বলি EAR এর পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ প্রকৃত সুদের হারের পরিমাণ নির্ণয়, তাহলে আমাদের প্রশ্নটা আসতে পারে যে প্রকৃত সুদের হারের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু সুদের হার দেওয়া আছে 12%, বাট এই 12%টা দেওয়া হয়েছে কিসে? 12%টা দেওয়া হয়েছে মাসিক চক্রবৃদ্ধিতে। মাসিক চক্রবৃদ্ধির 12%, কিন্তু প্রকৃত ক্ষেত্রে সুদের হারটা কিন্তু 12% না, এর অবশ্যই পরিবর্তনটা হয়েছে। এখন যদি মাসিক বলা না হতো, শুধুমাত্র বলা হতো চক্রবৃদ্ধিতে, অর্থাৎ বছরে একবার, তাহলে কিন্তু আমার প্রকৃত সুদের হার 12%ই ঠিক আছে। প্রকৃত সুদের হারটা আমাদের সেম টু সেম হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের এই অঙ্কটা করার জন্য EAR নির্ণয় করার জন্য বেশি কিছু প্রয়োজন পড়বে না। যে এখানে আমরা ফার্স্ট আমরা দেখে নিই, আমরা জানি সূত্রটা যদি দেখে নিই, আমরা জানি EAR equal to 1 plus I divided by m to the power m minus 1। তাহলে এখানে আমার প্রয়োজন জানা সুদের হার I, এখানে সুদের হার দেওয়া হয়েছে 12%, অর্থাৎ 0.12। এখানে আরো জানতে হবে চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ m এখানে বলা হয়েছে 12 বার। কয়বার? 12। মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ হচ্ছে এখানে 12 বার। আমরা এখানে নির্ণয় করব কি? আমরা এখানে নির্ণয় করব প্রকৃত সুদের হার, অর্থাৎ EAR, এটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমার এখান থেকে প্রয়োজন পড়ছে না কি? আমার এখান থেকে প্রয়োজন পড়ছে না টাকার, প্রয়োজন পড়ছে না বছরে, এইগুলো প্রয়োজন পড়বে আমাদের অন্যান্য ক্যালকুলেশন করতে। আমরা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চাই, তখন এগুলো বিষয়ে আমাদের জানা প্রয়োজন পড়ে। তাহলে এখানে আমরা এখন সলিউশন নিয়ে চলে আসি। সলিউশন আমরা পাচ্ছি 1 প্লাস I কত? 0.12 পেলাম, আর m পেলাম কত? এখানে 12 টু দি পাওয়ার 12 মাইনাস 1। এখন এই ক্যালকুলেশনটা করার জন্য তোমরা একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এখন খেয়াল করে দেখো, 0.12কে যদি আমি ভাগ করি, তাহলে আমরা কি পাবো? 0.12 ভাগ 1 আমরা পাচ্ছি 0.01 টু দি পাওয়ার 12 মাইনাস 1। তাহলে এর সঙ্গে যদি আমি যোগ করে দিই, তাহলে 1.01 টু দি পাওয়ার 12 মাইনাস 1। এখন 1.01, 1.01 এর সঙ্গে আমরা পাওয়ার করব, পাওয়ার করতেছি কত? 12। তাহলে আমরা পেলাম 1.12582503 যাচ্ছে বিয়োগ 1। এখন এখান থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো 0.1256
6.82503। এখন এটা যেহেতু আমরা পার্সেন্টেজ প্রকৃত সুদের হারের রূপান্তর করবো, রেটে রূপান্তর করবো, তার মানে আমি এটা সংখ্যা কি করে দেবো, 100 গুণ করে দেবো। যখন আমি 100 গুণ করে দেবো বা 100 গুণ করে দেবো পার্সেন্টেজ দেবো, তাহলে আমাদের আসবে 12.682503। এটা কি পার্সেন্টেজ, এটা হয়ে গেল আমাদের। তাহলে লক্ষ্য করা যায় যে আমাদের আগে প্রকৃত সুদের হার আমাদের আগে সুদের হার ছিল 12%, কিন্তু এটা সত্যিকার অর্থে প্রকৃতভাবে সুদের হার কত আসছে 12.6। যে সামথিং এটা আমার বৃদ্ধি পাচ্ছে। তখনই বৃদ্ধি পাচ্ছে যখন আমি বছরে একাধিকবার আমরা সুদ পেতাম, অর্থাৎ 1 মাস পর পরে যখন আমি সুদ পাচ্ছি, ওই সুদটা তো আবার মূলধনের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। চক্রবৃদ্ধি মানে কি, যখন আমি সুদ পাবো সেটা আমার মূলধনের সঙ্গে অ্যাড হয়ে যায়। তো অ্যাড হয়ে বারবার আমরা যেহেতু অ্যাড হতে হতে আমাদের সুদের হারটা কী হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা এই একই অনুচ্ছেদ থেকে অন্য একটি প্রচার বের করবো, সেটা হচ্ছে যদি এখানে মাসিক না বলতো, এখানে সাপ্তাহিক বলতে পারতো, ঠিক আছে, অর্ধবার্ষিক বলতে পারতো, তাহলে এখান থেকে আমাকে জানতে হবে বাৎসরিক যে সুদের হার যেটা বলতেছে। তাহলে চক্রবৃদ্ধি যখন আমার এখানে বার্ষিক হবে, তাহলে এখানে কিন্তু m = 1 আসছে, ঠিক আছে। অর্ধবার্ষিক হলে কি হচ্ছে, অর্ধবার্ষিক হলে m = 2 হচ্ছে। কেন? অর্ধবার্ষিক অর্থে 6 মাস পর পর, অর্ধেক অর্থাৎ 1 বছরে কয়বার, 2 বার। এখন অর্ধবার্ষিকের পরে আসছে ত্রৈমাসিক। ত্রৈমাসিক বলতে 3 মাস পর পর। ত্রৈমাসিক বলতে আমরা বলবো 3 মাস পর পর। 3 মাস পর পর হলে 1 বছর কতবার হয়, 4 বার। কয়বার, 4 বার। এখন দ্বিমাসিক যখন বলা হবে, দ্বিমাসিক অর্থাৎ 2 মাস পর পরে, 2 মাস পর পরে বলে m কত আসছে, 6 আসছে। আর যখন আমাকে বলবো মাসিক, তাহলে m বলতে আমরা কি বুঝবো, m বলতে আমরা বুঝবো 12 বার, কারণ 12 মাসে 1 বছর, প্রত্যেক মাসে সুদ পাচ্ছে, তার মানে 12 বার। এখন চলে আসো, এখন যদি আমরা বলি সাপ্তাহিক মানে কি, 1 সপ্তাহ পর। তাহলে আমরা জানি যে 52 সপ্তাহে 1 বছর হয়, 52 সপ্তাহে 1 বছর। তাহলে সাপ্তাহিক বললে চক্রবৃদ্ধির সংখ্যা হবে কতবার, 52 বার। এটা কিন্তু চক্রবৃদ্ধির সংখ্যা বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবার আসো দৈনিক, যদি দৈনিক বা প্রাত্যহিক, প্রতিদিন যদি আমি সুদের কথা বলা হয়, তাহলে m বলতে আমরা কি, 360। যদিও আমরা জানি 365 দিনে 1 বছর, কিন্তু আমরা কমার্সের ভাষায় আমরা 360 দিন বলতে আমরা 1 বছর হিসেবে আমরা ক্যালকুলেশনটা করব। 360 দিন, আমি আবারও বলছি 360 দিন, 365 দিয়ে আমরা করবো না, আমরা 360 দিয়ে করবো। তাহলে আমরা এই চক্রবৃদ্ধির সংখ্যা কতবার হবে, কিভাবে হবে, সেই বিষয়গুলো আমরা এখন বুঝলাম। এখন সেম একইভাবে আমাদের সেম একই সূত্রটাই পড়বে। এখন এখানে মাসিক না বলে যদি বলা হতো সাপ্তাহিক, ঠিক আছে, বা বলা হতো সেম, আমরা একইভাবে সূত্র ব্যবহার করবো, EAR সূত্রটা ব্যবহার করবো, 1 + i⁻m⁻, তাহলে একইভাবে এখানে মাইনাস সুদের হার 0.12 হতো, m হলে এখানে চলে আসবে কত, 52। কারণ সাপ্তাহিক নয়, আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে, পরিবর্তনটা কিন্তু আমাদের এই জায়গায় হচ্ছে। আশা করছি এভাবে ক্যালকুলেশন করে নিতে পারবো। সাপ্তাহিক, মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক যেটা বলুক না কেন, আমরা এইভাবে প্রকৃত সুদের হার নির্ণয় করি। এখন সেম অনুচ্ছেদ থেকে আমরা যদি বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য বের করতে চাই,
তাহলে এই অনুচ্ছেদ থেকে আমরা বর্তমান মূল্য বের করব না ভবিষ্যৎ মূল্য বের করব? তাহলে আমরা ফার্স্ট অনুচ্ছেদ থেকে আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে দুইটা প্রশ্নের উত্তর করতে। দুইটা প্রশ্নের উত্তর বলতে এই জায়গায় যে অর্থটা দেওয়া আছে, টাকাটা দেওয়া আছে, ওই যে 10 লক্ষ টাকা দেওয়া আছে, এই 10 লক্ষ টাকা কি বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য? অনুচ্ছেদে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে আমি ভবিষ্যৎ মূল্য বের করতে পারবো, আর যদি অনুচ্ছেদে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমি বর্তমান মূল্য বের করতে পারবো। তাহলে দেখো যে এখানে 10 লক্ষ টাকা জমা রাখতে চান, কবে জমা রাখতে চান? তিনি আজকে জমা রাখতে চান। তার মানে এই 10 লক্ষ টাকাটা কিন্তু হচ্ছে এখানে বর্তমান। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমি তাহলে কোশ্চিন আকারে এখানে বলতে পারবো যে জনাব অসীম রায় মেয়াদ পূর্তিতে বা মেয়াদ শেষে কত টাকা পাবে, কত টাকা পাবে। বা আমরা বলতে পারি যে মিস্টার অসীম রায়ের ভবিষ্যৎ মূল্যের কত, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি কি জিনিস জানতে পারলাম? এখানে আমরা জানতে পারলাম বর্তমান মূল্য অর্থাৎ পিভি। পিভি মানে হচ্ছে এখানে 10 লক্ষ টাকা। এখানে সুদের হারের কথা যদি বলি, সুদের হার আই ইকুয়াল টু বলা হয়েছে 12%, অর্থাৎ 0.12। এরপরে বলা হয়েছে চক্রবৃদ্ধি সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ এম। তাহলে এখানে আমাদের অনুচ্ছেদে খেয়াল দিতে হবে যে এখানে চক্রবৃদ্ধি বছরে কতবার হচ্ছে। যদি সাপ্তাহিক হয়ে থাকে তাহলে এখানে আমরা লিখব 52 বার। যদি মাসিক বলতো তাহলে আমরা লিখতাম 12 বার। আশা করছি বুঝতে পারছি আমরা এটা। আর এখানে সময়, সময় বলতে এন বলতে এখানে বোঝানো হয়েছে কত বছর? 5 বছর। এখন আমরা এখানে কি বের করবো? যেহেতু বর্তমান মূল্য আমি জানি, তাহলে আমি বের করবো ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফভি আমরা বের করতে চাচ্ছি। এবার আমরা সূত্রে চলে আসি। আমরা জানি এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম ইন্টু এম। ওকে, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো। এখন যে মানগুলো আমরা পেলাম সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দিই। তাহলে পিভি কত পেয়েছি? পিভি পেয়েছি আমরা 10 লক্ষ টাকা। 1 প্লাস আই, সুদের হার 0.12, এম আসলো 52, 5 গুণ 12। এখন এই ক্যালকুলেশনটা আমরা করব। এই ক্যালকুলেশনটা করার জন্য তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে 0.12কে আমরা ভাগ করব 52। ঠিক আছে, তোমরা সবাই করে নাও। 0.12 ভাগ 52। তাহলে আমরা পেলাম 0.0023। আর অনেক কিছু পাচ্ছি, যতগুলো ইচ্ছা তুমি ততগুলো নিতে পারো। কমসে কম 4টা 5টা সংখ্যা নিবা, কারণ সম্পূর্ণ নিলাম 0, 7, 6, 9, 3। আমি এখানে যতগুলো নিব পরবর্তী ধাপটা আমরা সেম ততটুকুই করব। আর 5 দিয়ে যদি 52কে গুণ করি, 5 গুণে 10, 16, হাতে 1 কত 25 আর 26, 260 হচ্ছে। ঠিক আছে, আমরা আবার একটু দেখে নিব। 5 গুণ 52, 260। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 10 লক্ষ
যদি যোগ করে দিই 1.002307692260 এখন 10 লক্ষর সঙ্গে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমরা দেখব। কি আসছে 1.0007692 পাওয়ার 260। তাহলে কত আসলো 1.820855956। এটার সঙ্গে আমরা এখন গুণ করে দেবো 10 লক্ষ গুণন তাহলে আমরা পেলাম 18,20,000। তো সেটাই আমাদের চলে আসবে কি উত্তর বা এভাবে আমরা বুঝতে পারছি যে আমরা এই অঙ্কগুলো এভাবে করতে পারবো। তোমরা বাসায় এভাবে একটু প্র্যাকটিস করবা, যদি কোনো প্রবলেম হয় মেসেজ করবা, আমাদের মেসেজ করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে যদি এই অধ্যায় তেমন কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা পরবর্তীতে আগামী দিন আমরা নেক্সট ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।